হচ্ছে আমি তো ট্র্যাক হারাই ফেলছি যে এটা আসলে আমি জাস্ট প্রথম কুইজটা ওইটা হচ্ছে শেষ করছি আমি আর জুবাইর। এখন কথা হচ্ছে প্রথম কুইজের পরে প্রথম কুইজের পরে কি এটা এইখানে নাকি ওটা একদমই হ্যাঁ, ডিফারেন্ট? প্রথম কুইজের পর হচ্ছে চ্যাপ্টার 2 ওই পড়েছে। ওই বইয়ের চ্যাপ্টার টু? আচ্ছা, ঠিক আছে। আর এটা কি জাস্ট প্রথম থেকে এটা শুরু? কি ভালোই পড়াশোনা করছিস? তাহলে বলিস কেন, বলিস না? প্রথম কুইজটা পড়েছি খালি, জাস্ট প্রথম কুইজটা। এটা কি খুব একটা চ্যাপ্টার করে? কুইজের সময় পড়েছি, এখন বলি তো হইতোই। আচ্ছা, দেখ তাহলে মানে এদিকে দেখ, এদিকে আমি এটা শুরু, দেখ, এটা এদিকে আমি খুব মাইনাস হয়ে গেছে। এদিকে কি জাস্ট শুরু হচ্ছে নাকি এই অধ্যায়টা? শুরু করতেছি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, প্রথম হ্যাঁ, থেকে। হ্যাঁ, ওকে হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে তোর খেয়াল করছে কি পারপোজ অফ কস্ট ক্লাসিফিকেশন দেখতে হচ্ছে আর কস্ট ক্লাসিফিকেশন, ঠিক আছে? হুম। মেইনলি বললাম কি এখানে আমাদের এই জিনিসটা লাগবে। এই জিনিসটা আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, কোনটা ডিরেক্ট লেবার কস্ট, কোনটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কোনটা সেলিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আর এখানে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এটা বলে দেখা যাবে। আরেকটা হচ্ছে সাঙ্ক কস্ট, আচ্ছা। মানে যেটা কোনো সময় রিট্রিভ করে যায় না, যেটা গেছে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন প্রোডাক্ট কস্টের মধ্যে এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পাই, প্রোডাক্ট কস্ট হিসেবে আমরা ধরতে পারি। আর পিরিয়ড কস্ট যেটা আছে এক্সপেন্সেস ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে। ওকে, বুঝছিস? জি। এটা কি তুই চ্যাপ্টার ওভারভিউ দিচ্ছিস না মামা? না, এটাই তোর আসবে, এটা দেখিস। ওর পড়া সবকিছু পড়তে হবে না, স্যার এমনি পড়াইছে। আচ্ছা, পরে দেখ, পরে যখন আমি ইনকাম স্টেটমেন্ট বানাবো তখন হচ্ছে আমার এই জিনিসগুলো বুঝতে হবে। আর যে প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার, এটা মানে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আছে। এই যে ইনকাম স্টেটমেন্টের ফর্ম আছে দুইটা, এই যে হচ্ছে সেটা কোনটা দেখাচ্ছে এবারে। মেকিং ডিসিশনের জন্য রিলেভেন্ট কস্ট আর কোনটা রিলেভেন্ট কস্ট, যেগুলো ইগনোর লাগবে, যেগুলো অল্টারনেটিভ, ওগুলো সমস্যা না, আসবে না। হচ্ছে কস্ট টার্মিনোলজি, কস্ট টার্মিনোলজি করি। কস্ট টার্মিনোলজি, এই যে এটা দেখাইছিল তো। কস্ট টার্মিনোলজির মধ্যে দেখতে হবে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল কোন জায়গায় আছে, ডিরেক্ট লেবার কি আছে, এগুলো হচ্ছে আমার তাহলে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে আছে। এটা কিসের? এটা কি কোনো কোম্পানির কোনো নাকি? এটি তো হ্যাঁ, বুঝলাম হ্যাঁ, না। মানে কস্ট টার্মিনোলজি মানে এখানে কি কি কস্ট হচ্ছে আচ্ছা এটা আচ্ছা। আমার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে দেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখন ম্যাটেরিয়ালটা তো ফিক্সড হইতে পারে, আবার ভেরিয়েবল হইতে পারে। এই যে দেখি এটা যেমন ম্যানুফ্যাকচারিং যে ওভারহেড, এটা একটা ভেরিয়েবল আছে আর একটা আছে ফিক্সড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে এইগুলোর যোগফল, এটা হচ্ছে 43,000। ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর ডিরেক্ট লেবার এটা আসছে। আচ্ছা, সেলিং এক্সপেন্সেস, এই যে টোটাল সেলিং এক্সপেন্সেস ভেরিয়েবল, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, হচ্ছে টোটাল কস্ট। টোটাল ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট যেটা এটা আলাদা, এবার টোটাল ভেরিয়েবল কস্ট এটাও আলাদা। এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্স, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে? ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে ভ্যারিয়েবল ডিরেক্ট ম্যাটেরিয়াল ভ্যারিয়েবল কেন করছে, কারণ প্রত্যেকটা ভ্যারিয়েবল ম্যাটেরিয়াল হচ্ছে আলাদা আলাদা কিছু ম্যাটেরিয়াল। একটা বলতে চাপ করে ছিল, তো আমি সবাই করে দিলাম।
জি, এটার টাকা নেই। তো আমার 35,000 অন্য কত লাগছে এরকম। হুম, এটার পরে আমি এই যে এক্সাম্পল দিতে বসি। এটা তোর আইডেন্টিফাই করতে হবে। ফার্স্টে কি দেওয়া আছে? Data costs that costs একশো $100 পার টেবিল। তার মানে কি? টেবিলের এক টেবিলের জন্য এতগুলা, কিন্তু আমার টেবিলটা একটা না। হুম, টেবিলটা আমি অনেকগুলো বানাবো, অনেকগুলো বানাবো। তাই না? এটা কোনো ফিক্সড তাহলে দেখি কিভাবে জানি যে এটা কি আছে? দেখো ভ্যারিয়েবল কস্ট। কি ধরনের কস্ট? ডিরেক্ট ম্যাটেরিয়াল। এটা আমি টেবিল বানাতে ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু দাঁড়া একটু দাঁড়া। আমি যেই 100 মানে টেবিল বানাইতে যেটা আমি খরচ করতেছি, এটা আমার মানে একটা, সাপোজ আমার মানে একটা কারখানা টাইপের আছে। যখন সেটা খোলা দেখবি, হ্যাঁ তার হ্যাঁ। মানে হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা। এই যে দেখ লেবার কস্ট, এটাও কি পার টেবিল, তার মানে কি ভেরিয়েবল কস্ট, তাহলে কি ডিরেক্ট লেবার, দ্যাটস লেবার, ডিরেক্ট লেবার। তারপর স্যালারি অফ দ্য ফ্যাক্টরি সুপারভাইজার, সে কিন্তু এখানে ডিরেক্ট কাজ করে না, কিন্তু কিন্তু কি করে, সে ম্যানুফ্যাকচারিংটা ইয়া করে, হ্যান্ডেল মনিটর করে, করে। ডিল করে, তাহলে হ্যাঁ। সেটা হলো কি, হুম, ফিক্সড কস্ট। এটা ফিক্সড কস্ট কেন? এটা পার ইয়ার, কিন্তু পার টেবিল না, মানে আমার ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড ডিপেন্ড করছে। করতেছে না। 100 টাকা নিয়ে যত 45,000 পাবে, 45,000 আর উপরেরটা লেবার কস্ট। আচ্ছা, লেবার কস্ট দিলে। এটা লেখা আছে পার টেবিল, মানে আচ্ছা আচ্ছা টেবিলের উপরে ডিপেন্ড করতেছে, এর জন্য এটা বুঝছি হচ্ছে বুঝছি বুঝছি। ভেরিয়েবল। Okay. So, তার 4 নম্বর কস্ট অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি আর মেশিন আওয়ার, এই যে মেশিন আওয়ারের উপরে ডিপেন্ড করতেছে, তার মানে কি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? হুম। আর এটা কি করছে? এটা আমার যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা কিন্তু ডিরেক্ট আমি কাজে লাগাচ্ছি না, এই ম্যাটেরিয়াল কাজে লাগতেছে না, এটা আচ্ছা আমি আচ্ছা মেশিন আচ্ছা, চালাতে এখানে ইউজ এখানে করতে হচ্ছে, এখানে এটার জন্য হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আচ্ছা, লেবার যেটা আচ্ছা, এটা ডিরেক্ট লেবার বুঝলাম। 3 নাম্বারটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা এটা হুম, এখানে ক্রস চিহ্ন দেয়া মানে এটা হচ্ছে 3 নাম্বারের একটা অংশ, তাই তো? মানে এখানে হচ্ছে কি, মানে আমাদের খরচ দিছে মানে মানে এই জিনিসটা হচ্ছে ওই মানে ওই ক্যাটাগরির মধ্যে পড়তেছে, মানে 3 নাম্বার। ক্যাটাগরির মধ্যে। হ্যাঁ, তিন হ্যাঁ, নাম্বার হচ্ছে ফিক্সড কস্ট, আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে পড়তেছে, তাই তো? এই জন্য ক্রস দেয়া। ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে কি, মানে সেটা ডিরেক্ট আমার ম্যাটেরিয়ালও লাগতেছে না, মানে এটা কাঁচামালও না, আবার ও, লেবার মানে হচ্ছে শ্রম দিয়ে শ্রম বানাচ্ছে দিয়ে না। বানাচ্ছে এটা হচ্ছে এরকম আমার না। মানে মেশিন চালাতে আমার এটা লাগছে। হুম, মেশিন চালাতে আমার ওই যে সুপারভাইজারের পারমিশন লাগবে, এর জন্য হচ্ছে ওভারহেড, মানে হচ্ছে এটা মনিটর করছে। আচ্ছা আচ্ছা, ওভারহেড। ওভারহেড মানে মনিটর টাইপের, তাই তো? হুম, ওকে। আচ্ছা, পরে depreciation of machine used to produce tables, তো পার ইয়ার মানে কি, এটা ফিক্সড কস্ট, এই যে পার ইয়ার মানে এটা টেবিলের উপরে ডিপেন্ড করতেছে না, হ্যাঁ, ডিপেন্ড কিন্তু এই করতেছে। টেবিল গুলো মানে এই যে মেশিন গুলো লাগতেছে কি ম্যানুফ্যাকচার করতে। ও, তাহলে এটা হচ্ছে ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে ওভারহেড। ওভারহেড। মানে আমার সান, টেবিল টেবিল বানাইতে মানে ডিরেক্টলি যেটা মানে ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়াল আছে, হুম, সেটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে পড়বে। ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে কি, মানে এটা হচ্ছে কাঁচামাল, মানে কাঁচামাল, তোর এটা একদমই দিয়ে র যেটা ভিতরে ম্যাটেরিয়াল। দিতে হবে, র প্রোডাক্টের ভিতরে ম্যাটেরিয়াল। ঢুকবে হবে, এটা কি প্রোডাক্টের ভিতরে ঢুকবে না, কিন্তু প্রোডাক্ট বানাইতে লাগবে, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে ওকে। আচ্ছা, সান কস্ট কি? সান কস্ট মানে হচ্ছে এই যে আমি যে মেশিন গুলা মানে depreciation of machines used to reduce produce tables, আর এই মেশিন গুলো কি হয়, নষ্ট হয়ে যায়, depreciation। তাহলে এটা আর এটা রিইউজ করা যায় না, তাহলে মানে এটা। এটা আমি ইউজ করতে পারতেছি না আর বেচতেও পারতেছি না, হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা সাঙ্ক কস্ট, মানে এটা কোনো এটা কাজ কোনো শেষ, এটা বাদ। বা শেষ, শেষ। সাঙ্ক। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি স্যালারি অফ দ্য কোম্পানি প্রেসিডেন্ট, এত আর ইয়ার, এটা কিন্তু আমার টেবিলের উপরে ডিপেন্ড করতেছে না, তার মানে কি ফিক্সড কস্ট ফিক্সড আর কস্ট। কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আচ্ছা। ঠিক আছে? হুম। এবার কি অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এক্সপেন্সেস আর ইয়ার, এটাও ফিক্সড কস্ট, এটাও কি সেলিং কস্ট সেল দেওয়া যায়। করতেছি। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট।
কমিশন পেইড টু সেলস পারসন। এটাও কিন্তু সেলিং মানে অ্যাডভার্টাইজিং এর মধ্যেই পড়ে। হ্যাঁ, এই যে এই জন্য হচ্ছে কিন্তু আর টেবিল এটা আবার টেবিলের উপরে ডিপেন্ড করতেছে এর জন্য কি ভেরিয়েবল কস্ট। কমিশন, আচ্ছা হ্যাঁ, যেটা পার টেবিলের উপরে সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের উপর যেহেতু, তাহলে এটা ভেরিয়েবল কস্ট হচ্ছে রেন্টাল হুম ইনকাম। হুম। রেন্টাল ইনকাম ফরগন মানে আমি রেন্টাল ইনকাম যেটা পাইতাম আমি যে ফ্যাক্টরিতে 50,000 টাকা পাইতাম, যদি আমি এখানে এই কাজটা না করতাম নিজে কোম্পানি না দিয়ে তাহলে যদি ভাড়া দিতাম তাহলে 50,000 ডলার পাইতাম। অপরচুনিটি কস্ট অপরচুনিটি কস্ট। মানে এটা না করে আমি এই যে এটা করছি। ও ঠিক আচ্ছা, আছে, মানে এরকমই একটা সিনারিও টাইপের দিয়ে দিবে। এখন এইটা পরে এরকম এটা এরকম টেবিল আকারে বানাইতে হবে, তাই তো? না এটা বানাতে হবে না। এখানে যেটা লিখলেই হবে যে এটা ভেরিয়েবল কস্ট, ম্যাটেরিয়াল, এটা আচ্ছা আচ্ছা, ভেরিয়েবল কস্ট, ডিরেক্ট ডিরেক্ট লেবার। ম্যাট। এটা আবার কিসের মধ্যে পড়ে? প্রোডাক্ট কস্টের মধ্যে ও, পড়ে। এই জন্যই তুই তখন বলছিলি যে প্রোডাক্ট কস্টের মধ্যে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবলের এটা দিয়ে দেবো। বুঝতে পারছি এবার। হুম। আহ এটাকে আবার বলে কি ম্যানুফ্যাকচারিং কস্ট আর হচ্ছে নন নন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং কস্ট, ওকে। আমাদের একটা টপিক শেষ। এটা আমরা তারপরে হচ্ছে আমার এটা আমরা প্রথম স্টেটমেন্ট অধ্যায়ে ইনকাম পড়তেছি না? প্রথম অধ্যায়ে পড়তেছি। কি? প্রথম অধ্যায়টা পড়তেছি না? হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট দুই টাইপের আছে ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্ট্রিবিউশনাল ফরম্যাট। ট্রেডিশনাল কোনটা? ওই যে বললাম না যে তোর ওই যে ম্যানুফ্যাকচারিং কস্ট আর সরি এখানে লেখা প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্ট আলাদা করে দেখতে হবে। হ্যাঁ, আর কন্ট্রিবিউশন ফরম্যাট কি? এটার মধ্যে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আলাদা করে বুঝতে পেরেছি। দেখছিস। হুম আর একটু ভিতরে গেলে মানে আরো ভালো বুঝতে পারবো না। এটা বলতেছি এই যে দেখ তোর এখানে একটা সিনারিও দিয়ে দিছে যে আমার নাম্বার অফ নাম্বার অফ ইউনিট ইউনিট সোল্ড, সোল্ড। মানে আমার ওকে। ইউনিট কতগুলো কয়টা টেবিল ইউনিট বা সোল্ড টেবিলে হয়েছে? পঁয়ত্রিশ টেবিল হাজার এখানে দিছে 35,000 ইউনিট সোল্ড টেবিলের, হয়েছে। হ্যাঁ টেবিলের প্রাইস দিয়ে দিছে হ্যাঁ, পার টেবিল, 30 ডলার। এক একটা পরে টেবিলে। ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস মানে কি সেলিং এক একটা এক্সপেন্স বলছে এক একটা পার ইউনিটের হচ্ছে এক একটা সেলিং এক্সপেন্সেস হচ্ছে $3। 3 ডলার। আবার ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও দেওয়া আছে $1 করে। মানে কাইন্ড অফ এটা হচ্ছে ওই যে সেলিং এক্সপেন্সের মধ্যেই ওই যে অ্যাডভার্টাইজিং টাইপের ওটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তারপরে কি টোটাল ফিক্সড। ফিক্সড সেলিং এক্সপেন্স, এটা তো ফিক্সড কি ওটা ফিক্সড, এই যে ফিক্সড দেওয়া আছে। পরে বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা আমার কই যাবে জানিস? এটা হচ্ছে তোর ওই যে উম আহ ওটা হচ্ছে তোর যেখানে যাবে কস্ট অফ গুড সোল্ড এটার মধ্যে ঢুকবে। আচ্ছা, এটা পরে তুই এটি যখন ওইটাকে শেষ করি, তারপরে এটি তুই আমাকে এটি যখন হবে না তখন বুঝাই দিস। কস্ট অফ গুড সোল্ড এখানে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কস্ট এন্ডিং অফ এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এন্ডিং মার্চেন্ট, হ্যাঁ এইগুলো তোর এখানেই যাবে। ঠিক আছে, গুড সোল্ড এর মধ্যে যে ভ্যারিয়েবলটা গেছে না, হ্যাঁ, ভ্যারিয়েবলটার মধ্যে ঢুকবে এই যে এই দুইটা ফার্স্টে যেটা আছে এইটার সাথে তোর এই যে ভ্যারিয়েবল সেভিং এক্সপেন্স আছে না, হুম, এটা তুই এটা দিয়ে গুণ করবি। কোনটা দিয়ে কোনটা গুণ করবো? ফার্স্টে এটা এটার সাথে এটা প্লাস হুম, এটা কিন্তু ইন্টু 35,000। এটা মাইনাস বিগিনিং প্লাস টোটাল যে সেলিং কস্ট মাইনাস হচ্ছে এন্ডিং মার্চেন্ডাইজ। ঠিক আছে, এর কি সূত্র লেখা আছে আশেপাশে? এখানে এই যে ইনকাম স্টেটমেন্টে গেলেই দেখবে এই যে আচ্ছা আচ্ছা। এই যে যেটা বিগিনিং এই যে টোটাল কস্ট গেল ভেরিয়েবল কস্ট গেলে হচ্ছে এন্ডিং, এই সেম এখানেও আচ্ছা, সেলিং এই যে এক্সপেন্স। মার্চেন্ডাইজের এটা দেখলাম ইন্ডিং আর হচ্ছে এই জিনিসটা মেইনলি কি? কোনটা? মানে এই যে মার্চেন্ডাইজ মানে উপরে যা
বিগিনিং এন্ডিং মার্চেন্ডাইজ এটি কি মেইনলি? এটা হচ্ছে তো মানে ইনভেন্টরিতে তোর কত টাকা আছে ও প্রথম শুরু করছিস, আচ্ছা 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 আচ্ছা। পরে আর যখন ইনভেন্টরিতে মার্চেন্ডাইজ শেষ করে ফেললি আচ্ছা, বেচা যখন শেষ তখন তখন কয় তোর টাকা কত আছে? টাকা আছে। ও হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, 35। আচ্ছা, দেখি দেখি একটু দেখি ওবার যা। ঠিক আছে, এখন বলতেছি তারা ওকে মানে মার্চেন্ডাইজ পারচেজ করলি, ওকে। এটা কত আসছে? এটা হচ্ছে 8 সামথিং। 105,000। হুম, হ্যাঁ। এখন আগে কন্ট্রিবিউশন দেবে, আগে দেখতে দেখবি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন যে স্টেটমেন্ট ওটা দেখ, তাহলে ইজিয়ার হবে। যে কন্ট্রিবিউশন, যেটা কন্ট্রিবিউশন ফর ইন্ডিয়ান মিস্টেক, আচ্ছা, ফার্স্টে কি সেলস, সেলস কি ওটা দিয়ে তাহলে গুণ আমরা করবি। গুণ করে দিব, হ্যাঁ। হ্যাঁ, গুণ করলি, গুণ করার পরে এই যে কস্ট অফ গুডস সোল্ড, ওই যে এই যে আমি 21 কি বললাম বিগিনিং, বিগিনিং এই যে মার্চেন্ডাইজ, ইন, মার্চেন্ডাইজ বিক্রি করতে কত টাকা লাগছে, হ্যাঁ, আর মাইনাস আর এই যে এন্ডিং ইয়ার যেটা এন্ডিং হ্যাঁ, মার্চেন্ডাইজ তাহলে এটা হচ্ছে মার্চেন্ডাইজ, না ওটা গুণ হবে না, সরি, এই যে এখানে মাইনাস হবে, মার্চেন্ডাইজ হ্যাঁ। পারচেজ যেটা হয়েছে এটা এটা, থেকে মাইনাস হবে, মানে হুম, একুশ এটা হাজার 21,000 প্লাস 805 মাইনাস পাঁচ 35। পাঁচ মাইনাস 35, 35,000, এটা হচ্ছে এখানে আসলো পরে সেলিং এক্সপেন্সেস ভ্যারিয়েবল, ঠিক আছে। হ্যাঁ। এটা সেলিং এক্সপেন্সেস কি হবে, এই পার ইউনিট আর 35,000 কত ইয়ে কত হয়েছে। গুণ করে দিবে, বলে ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে গুণ করে দিবে, গুণ করে পরে যে যোগ ফলটা এটা সাইডে এখানে লিখতে হবে। এটা কোনটার যোগফল? ওই যে 791, এই 105। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা মানে এই তিনটার যোগ ফল থেকে এখান থেকে এখানে এটা মাইনাস 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 করবো। করে কত আসছে, 6 9 এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এটা মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন এখানের জন্য, এটা ভ্যারিয়েবল মানে কন্ট্রিবিউশন ফরম্যাটে ভ্যারিয়েবল এক্সপেন্সের পর আমার যতটুকু থাকে এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। আচ্ছা, পরে পরে হচ্ছে ফিক্সড এক্সপেন্স বের করতে হবে, আমার কি ফিক্সড সেলিং এক্সপেন্স ছিল না এখানে, সেলিং ওইটা এক্সপেন্স আর ছিল। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো যোগ করে দিয়ে এখানে পাইলাম, তাহলে আমার এখানে যেটা থাকতো ওটির থেকে এখান এটি থেকে মাইনাস এটা করবো। মাইনাস করে দিয়ে এটা, এটা হচ্ছে আমার নেট অপারেটিং। আমার মেইন কাজ হচ্ছে এই ইনকাম স্টেটমেন্টের নেট অপারেটিং ইনকামটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে আমরা বের করলাম কন্ট্রিবিউশন ফরম্যাটে। এবার উপরেরটা হচ্ছে তোর ওই যে ইয়ে ফরম্যাট, ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট, তাই তো? হ্যাঁ, এখন ট্রেডিশনালটা দেখ, ট্রেডিশনালটা কি, এই যে সেলস তো সেম, হ্যাঁ, সেলস সেম। 14,000, 1400, ওকে, আচ্ছা। পরে এই গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, এটাও তো ওই যে সেম। এটা same। এখানে আমরা ফার্স্টে কি বের করবো, এই যে মার্জিনটা যে বের করবো, গ্রস মার্জিন, আচ্ছা, এটা হ্যাঁ। হচ্ছে আমার প্রোডাক্ট কস্টের উপরে বের করতে হবে, ঠিক আছে, হুম, বুঝছিস। বুঝছি এই যে বুঝছি। আমার প্রোডাক্ট প্রোডাক্ট ইয়ে করতে হবে, খরচ কত আছে, এই যে এত, এটা আমি গ্রস মার্জিনটা বের করে ফেলছি। এখন আমার হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেলিং হচ্ছে ভ্যারিয়েবল ছিল একটা, একটা ছিল ফিক্সড, এগুলো যোগ করে দিয়ে দিয়েছি, আচ্ছা দাঁড়া, এটা একটু দেখি। $3 পার ইউনিট। আচ্ছা, 3 ইন্টু এত, 3 × 35 আর 45,000 এটি কোন পাইলো? প্লাস এই 45,000। 45,000 টাকা ফিক্সড, দেখি একটু উপরে যেত ওইটা দেখি। এই যে ফিক্সড। হুম। ও আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা এখানে লাগবে। হচ্ছে কি আমি কি বললাম, এখানে ভ্যারিয়েবলটা আগে সবগুলো কাউন্ট করে কাউন্ট নিয়েছে। করে নিয়েছে, হ্যাঁ। ভেরিয়েবলটা আগে কাউন্ট করেছে, আর এখানে সেরকম ভাবে কাউন্ট করিনি, আলাদা করিনি, একবারে হ্যাঁ, করেছে। এখানে হচ্ছে আমি কি বললাম ফার্স্টে, যে প্রোডাক্ট কস্ট আগে বের করছেন, হ্যাঁ, এবার হচ্ছে কি ওই যে সেলিং। অ্যাডমিনিস্ট্রেটিভ ওই কস্ট গুলো বের করছে, এটা হচ্ছে পিরিয়ড কস্ট হলে, ঠিক এখানে আছে। হচ্ছে আমার সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা আলাদা করে, সেখানে যে তোর এই যে ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বের করছে ফার্স্টে, ওটার সাথে আবার ওই যে ফিক্সড ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ। অ্যাডমিনিস্ট্রেটিভ বুঝতে পারছি এক্সপেন্সেস বুঝতে এটা যোগ পারছি বুঝতে করছে, পারছি। এই ওই, থেকে রেখে পাইছে, হ্যাঁ হ্যাঁ। এই দুটো যোগ করে এখানে লেখছে, পরে যে এখান থেকে মাইনাস করছে সেম, এই যে এটাও সেম আসবে, এটাও সেম এটাও আসবে। সেম। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তাহলে এই কাহিনী। হচ্ছে মেইনলি এটা। এই অধ্যায়ে জাস্ট এইটাই আছে। এখন খালি মানে হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে স্যার যেগুলো প্র্যাকটিস করতে বলছে এগুলো দেখতে হবে, এটা আমি প্র্যাকটিসের থেকেই দেখছি, এটা আমি বললাম প্র্যাকটিস করলে ইজি আছে।
আচ্ছা বলতো কি কি আছে? কি কি আছে বলতে? কত নম্বর প্র্যাকটিস করতে বলছে? আমি ক্লাসরুম থেকে বলবো। দাঁড়াও। হুম। আচ্ছা, এই মাল বলেছে হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর হুম। 1 চ্যাপ 2 হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার ওয়ান বলতেছে এটি। রিভিউ প্রবলেম ওয়ান, রিভিউ প্রবলেম টু। তারপরে রিভিউ প্রবলেম 2 তুই এডি আম্মা কিভাবে করলি রে মামা? এটা তো আমার এখানে হচ্ছে না। এটি কি সফটওয়্যার রে এটা? এটা অ্যাড হবে। ও বালা, আমি ইনস্টল করবো দেখি। এটা এখানে লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেয়া হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 6, 1 থেকে 7, 1 16, 1 22, 1 23। মানে আই থিঙ্ক কোশ্চেনের মধ্যে 1.3 এরকম কিছু। হ্যাঁ, এই যে যে এইগুলা আই থিঙ্ক এক থেকে এইগুলো এরকম। এক থেকে What তিন is meant by an activity base এক and থেকে তিন delivered with 13, 16, 17, 116, 122, 123, এগুলো আমাদের দেখতে হবে। মান কত? 12, সরি সরি, 13, 13, 13, বরাবর। 13 উপরে আছে আই থিঙ্ক। উপরের পেজে মনে হয়, হ্যাঁ। 1 3 explain the 13, explain difference the difference between a between product product cost, cost period cost. and periodic cost. প্রোডাক্ট কস্ট মানে হচ্ছে একটা প্রোডাক্ট বানাইতে আমার যে কস্টটা লাগে টোটাল, হচ্ছে ফিক্সড Fixed or ফিক্সড variable? Fixed or প্রোডাক্ট কস্ট, ফিক্সড লেবার কস্ট, আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এগুলো সব মিলে হচ্ছে আমাকে প্রোডাক্ট কস্ট আসতেছে। পিরিয়ড কস্ট কি? আমাদের যে তোমরা বাংলা পিরিয়ডে আমার যে আনুষঙ্গিক খরচগুলো লাগতেছে, সেলিং কস্ট, সেল তারপরে করতে যে কস্ট লাগতেছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ। কস্ট ওইটা মিলে আছে আমার পিরিয়ড কস্ট। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে 16, 1 6 define the define following the following terms: term: cost cost behavior behavior, and relevant relevant ranges. range. জিনিসটা লাগবে। জিপিটি মারবো নাকি? না, জিবিটি কেন মারবে? এখানে পাওয়া যাবে। এখান থেকে আনসার করলে ভালো। কোথাও না, cost behavior, wait, wait, ভাই আমি আজকে মাথায় বাড়ি খাইছি বুঝলি। এত কোথায়? মানে বাইরে গেছিলাম, মানে বসতে গেছি, খেয়াল করিনি, ধীরিম করে লাগছে মাথায়। আগেও এই জায়গায় মার খাইছিলাম। এখন কেমন কোথা থেকে গ্যাপ হয়ে গেছে? হ মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে। বমি বমিও লাগছে হালকা হালকা, এই জন্য একটু ভয় লাগে। বমি বমিও লাগছে হালকা হালকা, এই জন্য ভয় লাগছে। হ্যাঁ, বমি লাগাটা তো ভালো না। শোক করলি নাকি? বেশ স্টক করে মরে যেতাম না। শোক করলে মরা লাগবে এমন কোনো কথা আছে? মামা এই যে আছে পিরিয়ড কস্ট, এটি তো এই যে পড়লাম। product cost is include all costs involved in acquiring the market or making the এইটা product. আমাদের এই যে এটি product আমাদের বানাইতে যাওয়া লাগবে, মামা এইটা আমাদের এই যে রেদওয়ানের কথা including বুঝছিস? cost। এটা আমাদের রেদওয়ানের উপর দায়িত্ব দিতে হবে। খুব সুন্দর করে নোট মোট করে দিবিনি। ও বলবো না, এডি হচ্ছে গা ও এখান থেকে। বলতে সব তোমার যা করবে এগুলো সব তোমাকে দিতে হবে, যেগুলো পড়ি বা পড়াই এগুলো ভিডিও রেকর্ড করে দেই হাজার মানে হাজার লাগে। আমি তো আমারও ইউটিউব চ্যানেলে দিয়ে দিই ভালো, কারণ হচ্ছে ওখানে দিতে গেলে ঝামেলা হয়। হ্যাঁ দিয়ে দিবি, সমস্যা নাই তো, দিলেই হলো এক জায়গায়। ইউটিউব, ওকে। তারপরে আচ্ছা, আর ওইটা ওইটা এই যে ওইটা পিরিয়ড কস্ট, পিরিয়ড কস্ট কস্ট আর আমার যে লাগছে ওইটা না। পিরিয়ড সেলিং আর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যেই মানে এক্সপেন্সটা লাগতেছে ওইটা হচ্ছে আমার পিরিয়ড কস্ট। and cost behavior. কস্ট বিহেভিয়ার। It is often necessary to predict how a certain cost will behave in response to a change in activity. For example, a manager at Under Armour may want to estimate the impact a 5% increase in sales would have on the company's total direct material cost. Cost behavior refers to, अच्छा, cost behavior refers to how a cost reacts to change of its level of activity. As the activity level rises or falls, a particular cost may rise and fall as well, or it may remain constant. For planning purposes, managers must be able to anticipate how
of these will happen. কস্ট দিয়ে কস্টের মধ্যে হচ্ছে কস্ট বিহেভিয়ার হচ্ছে তোর মানে এরা ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট কিনা সেটা দেখতে হবে। ফিক্সড কস্ট অফিস আমার আমার হচ্ছে লাগবেই, সব কোনো সময় লাগবেই। দাঁড়ানো, আমি বেশি উৎপাদন করবো বা কম উৎপাদন করবো সেটার উপরে ডিপেন্ড করবে না। ভেরিয়েবল কস্ট হচ্ছে কম আমার বেশি প্রোডাক্টের উঠানামা উপর ডিপেন্ড করবে। উঠানামা করবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। রেডি? আচ্ছা, এরপরে কি ছিল এটার মধ্যে টার্মটা, পরের টার্মটা? এরপরে হচ্ছে গা দাঁড়া, আচ্ছা আমি এক কাজ করি, তুই ইয়ে কর, আমি এখান থেকে বইটা বের করি, আমি বলি। হুম, Garrison। কয় পেজ এটি? কোনটা? কয় পেজে? এই যে 1314, ওটা মানে ওই ইয়েটা, ও, এটা হচ্ছে যেটা ইয়েতে চাই, যে এখানে যা, গ্লোসারি। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ যাওয়ার হ্যাঁ। পরে এই যে এইটা 46। 47। 47, ওকে 47। এখানে কি রেলেভেন্ট কস্ট রেঞ্জ? রিলেভেন্ট রেঞ্জ, দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়া। হুম, আচ্ছা যা, এবার যা। কস্ট বিহেভিয়ারের উপরেই থাকার কথা তাহলে রেলেভেন্ট রেঞ্জ ডিরেক্টলি এবার ম্যানুফ্যাকচারিং। So relevant range, এই যে অ্যাক্টিভিটি বেস, এটা হলো একটা activity base। অ্যাক্টিভিটি বেস এর মধ্যে তো ইজ activity range দেওয়ার measure কথা। of whatever cause the endurance variable cost driver, direct labor, machine hours, unit produced, মানে অ্যাক্টিভিটি বেস কিসের উপরে, মানে ও কিসের উপরে বেস করে আমরা অ্যাক্টিভিটিটাতে মানে অ্যাক্টিভিটি কষ্টটা মানে কষ্টটা ডিফাইন ডিফাইন করব। করব। আচ্ছা, হুম, আর ওই যে নিচে ওই যে দ্য লিনিয়ারিটি অ্যাজাম্পশনস এন্ড রিলেভেন্ট রেঞ্জ, তুই যেটাতে আসিস ডান পাশে, ডান পাশে দেখ ওই দা, হ্যাঁ নিচে, হ্যাঁ এই যে এটার মধ্যে রিলেভেন্ট রেঞ্জ, এই যে দ্য রিলেভেন্ট relevant রেঞ্জ range ইজ is the দ্য, range of activity মামা তুই এটা within কাজ কর, which এটা হাইলাইট মাইরে দে, বেটার হবে না পড়ার সময় তাহলে। The relevant range is the range of activity within which the assumption that cost behavior is strictly linear reasonably valid. সেটা সবগুলোর মধ্যে দাঁড়ায় খালি হ্যাঁ সেটা বাইর করলাম আচ্ছা ঠিক অ্যাক্টিভিটি আছে। বেস। আচ্ছা মামা, এটা আমি করবো না, আমরা আগা যাই, বাদ বাকিগুলো আমি করবো না, তুই খালি দাগ মারি যা একটু। পড়ার সময় সময় যাচ্ছি, সমস্যা নাই, তাড়াতাড়ি। এটা সমস্যা না। এরপরে আচ্ছা, এর আগে হচ্ছে ওই যে ইয়ে দেখলাম, পিরিয়ড কস্ট আর হচ্ছে ইয়ে কস্ট, প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্ট, হ্যাঁ এটা, আর এই যে পিরিয়ড কস্ট। এটা কি ফিস থাকে না কেন বুঝলাম না। হ্যাঁ, এইটি ইয়েতে, মামা দেখ তো রাইট ক্লিক করে হয় কিনা, আই থিঙ্ক কোনো শর্টকাট আছে এটার। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তারপরে কি? আচ্ছা এরপরে হচ্ছে আহ এটা হচ্ছে 13 গেল, সরি 16 গেল। এবার হচ্ছে, আচ্ছা এরপরে মানে আছে, এক সেকেন্ড, এরপরে আছে হচ্ছে 17, 17 আছে হচ্ছে what is the meant by activity base when ওই যে dealing with, একটা হ্যাঁ, dealing with variable cost, give হুম হুম several example of activity bases। ওই যে তুই হুম activity base এর ওইটা তো দাগাই দিলি। আচ্ছা এটা গেল। হুম, তারপরে হচ্ছে 116 আর 116 নিচে আচ্ছা দেখতেছি দাঁড়াও, 15। এই যে গ্লোসারির ওখানে, হ্যাঁ
এটারও নিচে এমনি আছে কি কই দেখতেছি না নিচে যা তো কি রে এক্সারসাইজ 1.5 এটা কি ও আচ্ছা এখানে তো অ্যান্সার দেয়াই আছে মনে হচ্ছে হ্যাঁ তখন ছিটতে গেলাম এত অলরেডি আচ্ছা নিচে যাই কি কিছু না ডিফারেন্সিয়াল 1.7 ইনডিরেক্ট কস্ট ওয়েট এগুলা তো অন্য জিনিস আচ্ছা এইগুলা নাকি ওইগুলা এটাই তো বুঝলাম না আচ্ছা শোন ওইগুলা না এগুলাই 1-3 না 1-3 হ্যাঁ ছিল ফার্স্টে প্রথমে ছিল 1.3 হ্যাঁ ক্লাসিফাই তো কোনো কমার্সে যে কমার্সগুলো ক্লাসিফাই ছিল depreciation on salesperson's cars ঠিক আছে classify each cost listed below either product cost ও আচ্ছা এটা হচ্ছে আমার প্রোডাক্ট কস্ট নাকি হচ্ছে পিরিয়ড কস্ট এটা আমার এখানে লিখতে হবে তাই তো এটা হচ্ছে হ্যাঁ depreciation on salesperson's cars আচ্ছা ডেপ্রিসিয়েশন এটা যদি হয় তাহলে হ্যাঁ এটা স্পেন্ড কস্ট হয় কথা দ্বারা এগুলো কি অ্যান্সার আছে আনসার আছে তো মনে হয়। কোথায়? নিচে এখানেই তো আনসার থাকার কথা নিচে এগুলো কি রিকোয়ার্ড লেখা মানে এগুলো করতে বলছে এটা সলিউশন ম্যানুয়ালটা বের করলে তো ভালোই তো সলিউশন ম্যানুয়াল আমি বের করবো আছে নাকি থাকার কথা অনলাইনে তো পাওয়া যায় হ্যারিসন নরেন প্রিপেয়ার আনসার শিট পেপার এই আবার কিটা তাহলে কি ইয়া করা যাবে 16 ট্র্যাডিশনাল এন্ড কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেট আচ্ছা এডিট করতে বলেছে পাওয়া যাবে এটা সিম্পলি বেশি এডিট একটু হালকা পাতলা হ্যাঁ এডিট করতে পারবো হ্যাঁ কিন্তু এইভাবেই কি দেয়া থাকবে নাম্বার অফ ইউনিট সোল্ড তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ এটা টোটাল দেখ সবগুলো এভাবেই দাও আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা 1.6 ও আছে 1.7 ও আছে 1.7 এ এখানে কি আবার বলছে হ্যাঁ 1-7 দেখ টোটাল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট কই কই ডিরেক্ট এখানে আবার ম্যাটেরিয়ালস একটু বড় করে দেওয়া ঠিক আছে আচ্ছা এখানে বলেছে যে হচ্ছে এভারেজ কস্ট পার ইউনিট হোয়াট ইজ দ্য টোটাল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ইনক্লুড ইন বোঝাচ্ছে না দিদি assume the cost of objective manufacturing department is ও আচ্ছা 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 এখানে হচ্ছে তবে পরিকর ইঞ্জিন production is 18,000 এত হাজার ইউনিট when it produces and sells 20,000 তখন হচ্ছে 20,000 ইট units অ্যাভারেজ average cost এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট গুলো দেওয়া আছে হুম, তখন হচ্ছে এই তখন আমার অ্যাভারেজ এটা কস্ট গুলা ধরা লাগবে অ্যাভারেজে দেওয়া আছে এবার রিকোয়ার অ্যাজিউম দ্য কস্ট অবজেক্ট ইজ ইউনিটস অফ প্রোডাকশন হোয়াট ইজ দ্য টোটাল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট ডিরেক্ট ইনকার্ড এখন ডিরেক্ট আর ইনডিরেক্টে যাই ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট এগুলো তো লাগবে দেখি ও আচ্ছা তাহলে আমরা হচ্ছে আগে আগে আমরা কোয়েশ্চেন করছি কোয়েশ্চেন থেকে যেটি প্রবলেম হচ্ছে আমরা তখন এই টপিকে যাচ্ছি তাই তো হ্যাঁ এটাই তো জিনিস আচ্ছা এখানে ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্টের কোনো ম্যাথ নাই ইনডিরেক্ট ওই যে ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে ওভারহেড এটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট এই ম্যানুফ্যাকচারিং যে ওভারহেড এটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড হুম, রিলেটেড
Disorder. আচ্ছা চলো তাহলে another question দেই। Question, এখন question, হ্যাঁ। Easy. কত One নম্বর seven, one পেজে? seven, 1 7. এটা এক্সারসাইজ নাকি? এখানেই ছিল না, এই যে প্রবলেমস, এটাই জি জি, ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, ওভারহেড, এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অ্যাভারেজ দেওয়া আছে তাহলে 20,000 ইউনিট আছে। বিশেষ ইউনিটের জন্যই বলছে, এটা বের করলাম। ঠিক আছে, এখানে আবার ফিক্সড কস্ট আর যোগ করতে হবে। যেমন এক্সপেন্স যেটা আছে ফিক্সড, লাগবে, সরি ওভারহেড, ওভারহেড, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগবে আমার $5। আর ইউনিটের উপরে ডিপেন্ড করবে না, কিন্তু আমার 20,000-এর জন্য সেম থাকবে, বুঝছিস? বুঝতে পারছি। এইটা ওকে, একটু ভালো করে দেখা লাগবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, হাইলাইট করে রাখ এটা, লাল দিয়ে হাইলাইট কর। এ কন্ট্রোল জেড মার দেখি আছে, এটি সরে যায় কে? আচ্ছা, এখন কি বলছে? Assume the cost Cost object object is is manufacturing manufacturing department. department and the total output, এই যে এখানে ওই 20,000-ই, how much manufacturing cost is directly traceable to manufacturing department. সেটার সলিউশন না হলে বেটার করে ওদের টাইম নষ্ট করছে। এটি তো ক্রোম না। নাম কি জানি? এটার নাম হচ্ছে গ্যারিসন নোরেম, দাঁড়ান না। GARRISON, তারপরে স্পেস NOREEN, বাবার বাবা, আরে NOREEN, তারপরে ভিউয়ার। আমার কি এখন হ্যাং মারবে? ও মা, আমি মনে করছি তুই লেগিস নি, আমার তো র্যাম হ্যাং মেলা খাচ্ছে মনে হয় এই বাল, তোর ল্যাপটপে তো এটা হ্যাং খাওয়ার কথা না। কে জানে। আচ্ছা, গ্যারিসন ক্রোম যে 3 প্রোফাইলের জন্য সমস্যা। গ্যারিসন GARRISON, হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে NOR, হ্যাঁ ওই যাইছিল, এই যে এর নিচেরটা নিচেরটা, এটা অ্যাপাচিল এডিশন না? এটি কত এডিশন দেখতে হবে দাঁড়া, হ্যাঁ 17 এডিশন, ওই যে নিচে সলিউশন। শালা এর টাকা যাবেন রে, ও না না টাকা যাবে না, না এটি ভালো, এটি ভালো, এটি ভালো। এখন হচ্ছে গা ওই 1 7 এ যা, এটি হচ্ছে কিসে, এই দেখ মামা, হাউসমুল্লারই তো, হ্যাঁ, বাম পাশে দেখ, কই? বাম পাশে দেখ তুই, দেখছস? দেখছস কি বাড়া এর মধ্যে ঢুকতো, ইরি বাবা, ও আচ্ছা এগুলা সুডোকু, আচ্ছা এটা এটা বুঝতে পারিছি। 3215 মাইক্রো প্রসেসর, 3 2 তে ছিল আগে নাকি? বিবিএ, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং, আচ্ছা যাই হোক এসব বাদ দি, ওই যে ছিলাম ওইটাই যাই। যেটা কামে লাগবে এটা দেখি। চ্যাপ্টার চ্যাপ্টার 1 এটা, এই যে কাহিনী শুরু,
হুম, হ্যাঁ, হ্যাঁ, পিছন ডাউনলোড করা যাবে। পিছন দিয়ে দেখবি নাকি? বাদ দে, বাদ দে, আপলোড টু বাদ আনলক দে, ডাউন অন্য জায়গায় থাক। আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস টু ডাউনলোড ফর বিগিনার্স। এটা পরে আবার বলবি নি কাহিনী করো, এর থেকে বাদ দে। হ্যাঁ, ওটা নেই। পরের গুলো দেখ, ওই দ্বিতীয়টাই দেখ। এটা কি আসবে? এডিট মনে হচ্ছে। না, এটা এলে শুরু। এ, আরে এগুলো আজকাল করতে হবে। আজকালকার যুগে পণ দেখাও এত কঠিন না। একটা বই খুঁজতে যায়, বইয়ের সলিউশন ই করতে যায়, এই অবস্থা। মানুষ পণ দেখতেও এত কষ্ট করে না। এই জন্যই তো মানুষ শিক্ষিত হয় না। মিয়া, মামা একটু বড় কথা বলে ফেললাম নাকি? ক্যারিসন, 11 কত? 11 কেন? বাট that's also review. English answer. লজিক কি করে হয়েছে এটা? জীবনে দেখলাম না। আহ, এটা কই পাবো এখন? দেখতেছি দাঁড়া, কোশ্চেনটা বের কর। পিডিএফ এর কোন এই পিডিএফ এর ইয়ে নাই কোনো ওয়েবসাইট নাই? হুম, বুঝতে পারছি, এই তো আমিও সার্চ দিলাম, পেলাম না। আচ্ছা আচ্ছা, দেখি দেখি ওই কোশ্চেনটা বের কর তো। কিভাবে চেয়ে আনবি? না না না, চেকে মারবো না, তুই কোশ্চেনটা বের কর। কোশ্চেন তো বের করতে পারবো, এটা কি সমস্যা নাই যে। দেখি আমি মিলাবো, এটি হচ্ছে 17, এটি আমি একটা পালাম, কিন্তু এটি কি বুঝতেছি না। কিন্তু ফাউন্ডেশন, আচ্ছা হ্যাঁ পাইছি মনে হয়, দাঁড়া আমি তোকে লিঙ্ক পাঠাচ্ছি। 7, আচ্ছা দেখি দেখি কোশ্চেনটা দেখি। $7 কি হচ্ছে ডিরেক্ট হুম ডিরেক্ট হুম, ম্যাটেরিয়ালস ডিরেক্ট পার ইউনিট? ম্যাটেরিয়ালস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পাইছি, তোকে আমি পাঠাচ্ছি। ওই যে স্লাইড শেয়ারের যেই ওয়েবসাইটটা ছিল না, দেখ স্লাইড শেয়ারের দ্বিতীয়ত একটা ওয়েবসাইট ছিল। তুই ওই ইয়েতে যা, কই? কোডে যা, দেখ। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট, এটা নিচে যা, এমনি নিচে যা। হ্যাঁ ও, এটার মধ্যে? হ্যাঁ, এটার মধ্যে আছে, একদম নিচে, আরো নিচে। এটা অ্যাপ্লাইং টু এক্সেল। আরো আছে, আরো নিচে 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 যা, নিচে যা আছে, এরও নিচে। ও, এই যে এগুলা। হ্যাঁ, এরপরে এর উপরে, এর উপরে, আরো পরে। এই যে 131517, এই যে চলে গেল। এই যে 18, এই যে হুম 17, দেখ তো এটা না? হুম হুম হুম। আচ্ছা, এটাই। তাহলে এক কাজ করে, এটা বুকমার্ক করে রাখ, বুকমার্ক করে রাখ। ডাউনলোড করা যায় নাকি দেখি তো? বিসমিল্লাহ। লে বাড়া, বাদ দে। আমি দেখছি, দেখি আমি ডাউনলোড করতে পারি নাকি। আমার কাছে এই যে কাজু বাদাম টাইপের ভিডিও আছে। কেন ভাই? এখানে ফ্রি ইয়ে করলে দিবে না? এই হয়েছে, আমার ডাউনলোড হয়েছে। দিয়ে দে। এত চুরুর বুদুর ভালো লাগবে না, ডিরেক্ট এখান থেকে তোমরা বই পড়বে বই। স্লাইড দিলে কি সমস্যা এটা? রেদওয়ান কি করছে শোন, রেদওয়ানের কাহিনী শুনছিস? রেদওয়ান করছে কি, ও যখন দেখছে যে বই পড়াচ্ছে ওই ভার্সিটিতেই ওই ক্লাসরুমের মধ্যেই, সাথে সাথে একটা অ্যাকাউন্ট খুলেছে। অস্ট অস্ট ফ্যাকাল্টি টাইপের এরকম কিছু একটা ফেক একটা ইমেল খুলেছে। খুইলি এবার ওই মালিক মেসেজ দিছে। মালিক ওই মালিক মেইল পাঠাইছে, হ্যাঁ। মেইলে কি পাঠাইছে জানিস? যে ওয়েলকাম, ওয়েলকাম টাইপের কিছু একটা পাঠাইছে, ওয়েলকাম টাইপের কিছু একটা পাঠায়। এখন হয়েছে কি, এ হালার হলো, যতগুলো আগেকার স্লাইড আছে ওই স্লাইড গুলো পাঠাচ্ছে, ঠিক আছে? ও স্লাইড গুলো পাঠাতেছে, দিয়ে ও মনে করেছে কি যে আমি স্লাইড গুলো পাঠালাম, মনে করলাম যে হচ্ছে ও এই স্লাইড দেখি পড়াবে নি, ভিডিও গুলা দেখতে পারবো না। তা আমার ওই সিনই করলো না।
বলছে কি যে আমার ইমেল সিনই করে নি। আমি কি করলি তুই এডি? শালা কি বলুন রে। ঘুমা গ্রুপের প্রোফাইল পিকচারটা হেভি হয়েছে। ছেড়ে এবারে বসাইতে পারিনি। ব্যাপার না, পরে আর তুইলি বসাবো না। ঘুমাতেই দেবো নাকি? একটু দিয়েছি ঘুমাতে। কাটবো? আবার হ্যাং করছে? না না, করতে শব্দ বেরোচ্ছে। না, আমি হচ্ছে তোরে পাঠাইছি ওই টেলিগ্রামে পাঠাইছি ওই ইয়েটা। ভাই, কি একটা শব্দ হলো। ও, শব্দ তো হবে, ওই যে চলে গেল না তোর কাছে গেল ওই জন্য এটা। খালি মিউজিক বাজতেছে। আচ্ছা। কাউন্টিং সলিউশন ম্যানেজার লিখে সলিউশন লিখিস নি, সলিউশন লেখ। সমস্যা নাই, এই যে এখানে অনেকগুলো নাম আছে, দেখলে বুঝবি। কোনটা বলে? আবার কিটা মেসেজ দিল? মামা শেষ হয়ে যাইতেছে মামা, আমি অলরেডি শেষ। কি রে, তোর আবার কি হলো? এই যে দালাল ডিসকর্ডের ঝামেলা, বুঝলাম না। নতুন সেই নতুন নতুন আপডেট আসে তখন নিজে নিজে এখানকার কিছু নিজে নিজে অফ হয়ে যাচ্ছে, বুঝলাম। তুই ওই আরে বাদ ব্যাকগ্রাউন্ড দে। আপডেট অফ করে দিবি। আচ্ছা, ঠিক আছে, দেখি। এটা হচ্ছে, আচ্ছা, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে কি? ডিরেক্ট ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এই যে এটা যোগ করছে দুইটা। নাম্বার অফ মিনিটস পরে হোল্ড ছোট, এটা আগে গুণ করে দিলেই তো, সেটাই হোক। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা হইলো। আচ্ছা, ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট কি কি আছে? ওভারহেড আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এটা কই থেকে পাইলো? ও আচ্ছা, এই দুইটা যোগ করছে, হ্যাঁ। মানে যেটা বললাম ওটাই, বুঝছিস? এখানে ফিক্স যেটা, ওইখানে আবার পার ইউনিট দেওয়া আছে কোনো। এক মিনিট এক মিনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আবার পার ইউনিট কি জিনিস? ও, এখানে পার ইউনিট বলে দিছে রে। হ্যাঁ, অ্যাভারেজ কস্ট পার ইউনিট। এখানে ফিক্সড হলো এটা পার ইউনিট। নাইস। আরে, মামা আচ্ছা, যাই হোক, আমি কিছু মাথায় ঢুকছে না, তুই বল আমার কি বুঝলি। কি বলবো আজকে, এখানে কি বলছো জানো? এখানে ফিক্সড কস্ট হইলো, এখানে আমার ইউনিট দিয়ে গুণ করতে ইউনিট হবে। দিয়ে গুণ করা লাগবে না? আমি তো 20,000। কম। ও আচ্ছা, এটা তো ইউনিট দিয়ে গুণ মানে এখানে অ্যাভারেজ দেওয়া আছে। অ্যাভারেজ দেওয়া আছে। হ্যাঁ, আর যেহেতু এটা 20,000 দেওয়া আছে তাহলে 20,000 দিয়ে গুণ করা লাগবে। ওইটা দিয়ে সবগুলো গুণ করতে হবে। ঠিক আছে, পরে assume the cost object is the manufacturing department. ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট হলে আমার যে ওই কি বলে, প্রোডাক্ট কস্ট গুলা লাগবে। and its total output is ওই যে 20,000 ইউনিটের জন্য সেম আবার। How total manufacturing cost is directly traceable to manufacturing department. আচ্ছা, ডিরেক্ট ম্যাটেরিয়ালস পার ইউনিট, এই যে অমুক, ডিরেক্ট লেবার, আচ্ছা পাইলো, ভ্যারিয়েবল
ওভারহেড, মানে ওভারহেড গুলো লাগবে, ম্যাটেরিয়ালও লাগবে, লেবারও লাগবে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করবো, বের করে পরে গুণ করবো। এই none of the manufacturing cost should be treated as indirect cost when the cost object is manufacturing department। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে গেলে আমার ইনডিরেক্ট কস্ট বলতে কিছু নাই। হ্যালো, 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 হ্যালো। কি রে, কথা শুনতে পাস না? হ্যালো হ্যালো না, হ্যালো। মিউট করে রাখছি। না না না, মিউট করে আনমিউট করলাম। না, এতক্ষণ কথা শুনতেছিলাম। আচ্ছা, যাই হোক, আমিও বুঝতে বুঝছিস? পারছি, হ্যাঁ এটা বুঝছি। এগুলা হচ্ছে ওই যে গুণ করে ম্যানুফ্যাকচারিং নেই তো, ম্যানুফ্যাকচারিং এর দিকে আলাদা যাবে। করে ওই যে 20,000 বারবার ই করে এনেছে। এই একটু মানে হ্যাঁ, বেশি খেসাল করে লেগেছে ভাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, যাই হোক, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কোনো ইনডিরেক্ট কস্ট নেই। ইনডিরেক্ট কস্ট কোন জায়গায় আছে? ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট আছে হচ্ছে কস্ট টু কস্ট সাবজেক্টে, আলাদা জিনিস। ঠিক আছে, যাই হোক, যে সেটা মনে রাখবে, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে গেলে কোনো ইনডিরেক্ট কস্ট নেই। Okay. আচ্ছা, পরে assume that the cost object is company's various sales representatives. Furthermore, assume that the company spent আচ্ছা, পরে কি spent 50,000 of his total fixed selling expenses on the advertising, ওই যে সেলিং কস্ট আসছে স্যার, ঠিক আছে, হুম। and the remainder of the total fixed selling expenses comprises the fixed portions of the company's sales representatives compensation on the company sales each other unit. What is the total direct selling expense that can be readily traced to an individual sales representative? আচ্ছা, সেই যে ডিরেক্ট ক্রিয়া করতেছে হচ্ছে 50,000 ফিক্সড, এটার জন্য আবার গুণ করতে হবে না। When the remainder of the total fixed selling expenses comprises the fixed portion of the company's sales representative. এখানে আগে কি কিছু দেওয়া ছিল? কম্পেনসেশন বলছে। First step in the calculating the total direct selling expense is to আচ্ছা, determine the fixed portion of। আমরা কি আজ মেইন যেই কোশ্চেনটা আমরা ই করতেছি ওইটাই কি আমরা সলভ করছি নাকি অন্যটা দেখছি? না, না, ওইটাই দেখতেছি। আচ্ছা, হ্যাঁ। দাঁড়া, এটা একটু কঠিন আছে। ফিক্সড সেলিং এক্সপেন্সেস পার ইউনিট, এটা জানা আছে, কারণ নাম্বার অফ ইউনিটস চলে না তো। টোটাল ফিক্সড এত, টোটাল ফিক্সড সেলিং এক্সপেন্স এ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এত। আচ্ছা, বুঝলাম। টোটাল ফিক্সড পোর্শন অফ সেলস, হ্যাঁ, বুঝছিস কি বলছে? আরে মামা, এটা বুঝতেছি তো। বলছে কি যে the cost object is the company's variable sales representative. Furthermore, এই যে অমুক fixed sales expenses on advertising and the remainder total fixed selling expense। হুম, সেলিং এক্সপেন্স কোন জায়গায় লাগছে সেটা বলতেছে। আমার যে সেলিং কস্টটা লাগলো, টোটাল সেলিং কস্ট আমারটা বের করতে হবে। হ্যাঁ, এই যে সেলিং এক্সপেন্সেস, এই যে ফিক্সড সেলিং এক্সপেন্সেস আর সেলস কমিশন, এই দুটা যোগ করছে, ঠিক আছে, যোগ করছে তো। পাশাপাশি ধরে রাখ মামা, কাম কর উইন্ডোজ চেপে
রাইট অ্যারো দে, তাহলে দেখ একটা বামে চলে যাবে নি। কি চলে যাবে হয়ে গেছে। এবার এই যে ওই যে এটা এটা না, এটা না। আচ্ছা, এখানে তো ডাবল আছে। হ্যাঁ, অ্যাডোবেরই দুইটা ইয়ে বের কর, ওই যে ওই উপরের ট্যাবটা বামে সরাই দে। উপরের ট্যাবটা বের করে দে, উপরের ওই যে উপর থেকে। হ্যাঁ, ওখান থেকে একটা এটা ট্যাব বের করে দে উপর থেকে। হ্যাঁ, এই ট্যাবটা বের করে দে, ওই পাশে নে। হ্যাঁ, সাইডে দে। এবার উইন্ডোজ চাপে মানে রাইট অ্যারো মার একটা। হ্যাঁ, এবার ওই যে গ্যারিসনের ওইটা ধর। এবার হচ্ছে তুই এবার হচ্ছে এই যে এই পাশের এটা কাইটে দে। আর হচ্ছে গা ওই বুকমার্কটা কাইটে দে। এই পাশের বুকমার্কটা কোথায় কাইটে দে। তাহলে পাশাপাশি থাকবে না, কারণ আমরা তো ইয়েতেই আছি। ভাই, জুগার। হইলো না তো। বুকমার্কটা রাইট কাইটে দে, হইলো না। দেখ কাটার ইয়ে আছে বুকমার্ক। হ্যাঁ, আপাতত কাইটে দে, আনবো না আবার পরে। এই তো। ভাবা যায় না। বড় হ। হুম, আচ্ছা, এখন কি বলছে? Assume that the cost subject is the company's variable sales representative. Furthermore, assume that cost spent, মানে এখানে সেলিং এক্সপেন্স যেগুলো হয়েছে, সেলিং এর জন্য যে এক্সপেন্স হইলো, ওই সেলিং এক্সপেন্সটা কোন জায়গায় হয়েছে সেটা বলবো। তো সেলিং এক্সপেন্স এর মধ্যে ওই সেলস পারসন যে আছে তার, মানে সেলস রিপ্রেজেন্টেটিভের যে কম্পেনসেশন এটা কত হইলো সেটা বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোর এই যে আমার যে সেল হইলো, এই যে ভেরিয়েবল সেলস এক্সপেন্স 3.5। ঠিক আছে, এটা আরেকবার কত দিত? 5 আর 1 যোগ কর, কত হয়? ফোর 4.5। 4.5। 4.5 ইন্টু 20,000, 4.5 ইন্টু 20,000, তাহলে 4.5 9, 9,000, 90,000। 90,000। হ্যাঁ, 90,000 মাইনাস 50,000 কত আসলো? 40,000। এই যে টোটাল ডিরেক্ট সেলিং। ওটাই, এত কষ্ট করা লাগে বা এত ঘুরায় বাজায় দিছে, এর জন্যই তো বুঝতেছি না, আমি ফার্স্ট এটাই করতেছিলাম। আচ্ছা, তারপরে কি আসতেছে? when the company sells at the unit, what is the total indirect selling expense that cannot be readily traced? আচ্ছা, individual sales representative is এত। total Indian is 50,000, the advertising সেলস রিপ্রেজেন্টেটিভ এই 50,000 টাকা কেমনে এক্সপেন্স হলো এটা বুঝবে না। এই তো মাল বোঝা আছে ভাই। জিপিটি মারা লাগবে মনে হচ্ছে। আচ্ছা, পরে কি বলছে? আর কুবিন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রথম বইয়ের জিনিসপত্র। আচ্ছা, নো, could be direct or indirect depending on the cost object. For example, the chief financial officer's salary would be an indirect cost if the cost object is unit of production. However, his salary would be a direct cost if the cost object is finance department that he oversees. বুঝছিস কি জিনিস? বুঝছি তো, খালি ইংলিশই।
মাথার উপর ঘুরছে খালি। মানে এখানে কি বলছে মানে যে যে ডিপার্টমেন্টে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ওই ডিপার্টমেন্টের হচ্ছে ডিরেক্টর আর অন্য ডিপার্টমেন্টের বুঝছিস? হুম। বলছি কস্ট অবজেক্ট মানে কি, মানে আমার অবজেক্টিফাই করলে এটা তো আমার অবজেক্ট থাকলো, অবজেক্টিফাই করলে ওটা আমার ইনডিরেক্ট কস্ট। কিন্তু যখন আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে যাব, তখন তার কাছে তো সব রিপোর্ট আছে, তো এটা আমার ডিরেক্ট কস্ট। বুঝলি? হুম। আচ্ছা এরপরে কি আছে? একে সাতটা তো বিশাল বড় রে। 17 মামা এডি আসবেনি মনে হয়। মুখস্থ করে ফেললাম। পরে পরে বল তাড়াতাড়ি, অনেকগুলো আছে। 122 মনে হয়, দাঁড়া দেখি। এবার হচ্ছে গা ফাল্কন গেল। এদের 116, 116। আচ্ছা 116, তখন এমনি যাওয়া লাগবে। আরে নিচে যায় না কেন? এখন আর এটা কাজ করবে না। 113, 115, 116, কস্ট ক্লাসিফিকেশন ফর ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং আসছে, এটা একটু হার্ড। এ মাহি, কোনে গেলি? গেছিস না গেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উফ,
150 না? উম, হ্যাঁ, পরে। আচ্ছা, এখানে কি বলছে? Warner Corporation purchased the machine 7 years ago for when it launched product P50. Hello, Ashish. আসি মামা আসি। Unfortunately, the machine has broken down and cannot be repaired. The machine could be replaced by a new model 300 machine costing এত 319 ছিল 313 লাগছে or by a new model 200 machine costing এত management has decided to buy model 200 machine. It has less capacity than model 300 but its capacity is sufficient to continue making product P50. Management also considered but rejected the alternative, dropping product P50 and not replacing the old machine. If that were done, the invested on a new machine could instead have been invested in a project that would have returned total এত 374,000. আচ্ছা, what is the total differential cost regarding decision to buy 200 machine rather than the model 300 machine? Cost of a new, আচ্ছা, এটা হচ্ছে আমার ডিসিশন ছিল $313 আর 275 আমার ডিফারেন্সিয়াল কস্ট 38,000. What is the total sunk cost regarding the decision to buy the model 200 machine rather than the model এত machine? The sunk cost is the cost of the machine purchased 7 years ago as a 319 মানে এই যে এটা আর ইউজ করা যাচ্ছে না জন্য হচ্ছে sunk cost. Hello? What is the total opportunity cost regarding the ডিসিশন decision to invest on model এত আচ্ছা the opportunity cost is that could have been earned by pursuing foregone option মানে আমি যে এই মেশিনটা কিনলাম এটা না কিনে যদি আমি 300 কিনতাম তাহলে বলছে হচ্ছে 374 কে আমি ইয়ে পাইতাম এখান থেকে লাভ করতে পারতাম কিন্তু ওইটা আমার হচ্ছে না এটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট বুঝছিস এটা এত বেসিক ছিল আচ্ছা এরপরে হ্যালো পরে আসি কোনটা আসি আছে মামা। এরপরে আছে মানে ভাই 116 হয়ে গেছে, 116 কি 116 হয়েছে না? হ্যাঁ এই যে অপরচুনিটি কস্ট পর্যন্ত হ্যাঁ এটা একটু কি এরপরে আর নাই। মনে করেন এটাই তো বললাম এত বেশি বেশি তো আচ্ছা এই তো এই ইনকাম স্টেটমেন্ট আসছে Miller Company's total sales are the company's direct labor cost is the direct labor cost of sale, which represents 30% of its total conversion cost and 40% of its total time cost. Its total selling and administrative expense is $18. আচ্ছা টোটাল যদি দিছে অলরেডি কন্ট্রিবিউশন ফরম্যাট টোটাল দিছে যে তাহলে এটা আমার বের করা নাকি ভ্যারিয়েবল নাকি ফিক্সড আচ্ছা ইটস অনলি ভ্যারিয়েবল সেলিং আচ্ছা ভ্যারিয়েবল বলা আছে জি ভ্যারিয়েবল and administrative expense is
Sales commission of 5% of sales. আমি যতটুকু বিক্রি করব তার 5% হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন যে কস্ট সেটা। সেলিং এন্ড এটা অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা আচ্ছা। company maintains no beginning or ending in inventories and its manufacturing overhead costs are entirely fixed costs. Yeah. So it is the total manufacturing overhead cost. Manufacturing overhead. Overhead এর জন্য কি? Labor cost লাগবে না। Total sales দেওয়া আছে। Overhead. Which represents 30% of its total conversion. আচ্ছা, বা 120 কে 30% কত হয়? দেখতো কত কত? 120 কে 120 হাজারের এর কত পার্সেন্ট? 30%। 120,000 ইন্টু 0.3, 36,000। মিলল না তো। আচ্ছা যাই হোক দেখি কি বলছে। বলে একটা করে। আচ্ছা, ডিরেক্ট লেবার কস্ট আছে এটা কত? 15,000। ডিরেক্ট লেবার অ্যাজ পার্সেন্টেজ অফ টোটাল কনভার্সন কস্ট এত। তাহলে কনভার্সন কস্ট 30% হচ্ছে এত, তাহলে 100% হচ্ছে 50। তাহলে টোটাল কনভার্সন কস্ট আমার এত দেওয়া আছে। তাহলে ডিরেক্ট লেবার কস্ট 15, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হচ্ছে, তাহলে আমার এত। ও কেন জানিস এখানে যে বিগিনিং ও এন্ডিং ইনভেন্টরি নাই, তার মানে কি আমার প্রোডাক্ট কস্টটা নাই, ডিরেক্ট প্রোডাক্ট কস্টটা নাই। তাহলে আমার বাকি কস্ট কি আছে? ডিরেক্ট লেবার কস্ট আর হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। হ্যালো, দাঁড়াও মামা, এক সেকেন্ড। দাঁড়াও মামা, এক সেকেন্ড এক সেকেন্ড। দাদা আইডিয়া হ্যাক হয়ে গেছে বুঝে। আচ্ছা মামা, এইডি 1/22 কস্ট টার্মিনোলজি, কস্ট টার্মিনোলজি। আচ্ছা আবার বলছি, এটা হচ্ছে তোর কি আমার মেইন কি মানে কনভার্সন কস্ট বলতে এখানে প্রোডাক্ট কস্ট বুঝাইছে। হ্যাঁ, তো 15,000 বলছে। 15,000 হচ্ছে 30%, তাহলে 100% কত হয়েছে? 50,000। ঠিক আছে, হুম। তাহলে টোটাল কনভার্সন কস্ট এটা বের করতে হয়েছে। কেমনে বের করছে জানিস? দিস রিপ্রেজেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, ওরা কি করছে? টোটাল কনভার্সন কস্ট ডিরেক্ট লেবার কস্ট এত, তার মানে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হচ্ছে এই 50,000 থেকে 15,000 মাইনাস করেছে। এটা না করে ফার্স্টে কি করেছে? তো ওই যে 70% হচ্ছে আমার হ্যাঁ ম্যানুফ্যাকচারিং হ্যাঁ, ওভারহেড কস্ট। এই যে 15, না না না, আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বল তুই বল। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 30%। তো এটারে 30 দিয়ে ভাগ দিয়ে 70 দিয়ে গুণ দিলেই হতো। তাহলে কি একটু দেখ, 30 দিয়ে ভাগ দিলে ধর এখানে 5, তাহলে পরে 7 দিয়ে গুণ দিলে হতো। আসে সেটা বুঝিস। ওকে, গেল। এটা কেন এখানে 35,000 এসে বুঝছিস? এখানে কিন্তু যে
প্রোডাক্ট কস্টটা নাই, এখানে বলে দিচ্ছে কেন, বিগিনিং আর এন্ডিং ইনভেন্টরিজ নাই, প্রোডাক্ট কস্ট বলতে কিছু নাই, বিগিনিং আর এন্ডিং ইনভেন্টরি লাগে, প্রোডাক্ট কস্ট লাগবে ওই যে, ঠিক আছে। আচ্ছা, টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কি, ম্যাটেরিয়াল কস্টের মধ্যে কি কি আছে, লেবার কস্ট আছে, প্রোডাক্ট কস্ট আছে, তারপরে হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, তো বলছে এখানে ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার কস্ট অ্যাজ পার্সেন্টেজ অফ টোটাল প্রাইম কস্ট, প্রাইম কস্ট কি আবার, হাই হাই এইগুলো করতে আসছে, সে প্রাইম কস্ট তো 37,000, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট তো, প্রাইম কস্ট কই পেল, প্রাইম কস্ট তো কোনো জায়গায় দেখলাম না। এগুলো করতে হবে রে, 1 নাম্বারের ভালো কোশ্চেন, 1 নাম্বারের হ্যাঁ, আসি মামা, আসি আসি। যেটা ইয়া করে হাইলাইট করে, রেলিভেন্ট কস্ট, রেলিভেন্ট রেঞ্জ এখানে সবই আছে, পুরো রেলিভেন্ট রেঞ্জ, এই যে এখানে কি এই যে প্রাইম কস্ট পরে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে 1/22 হয়েছে না, 1/22-এর পরে এক না তেইশ না এটা। একবার সার নাই, একবার সার নাই, এই দুটো আচ্ছা, যে ম্যানুফ্যাকচারিং কস্ট লাগবে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, এই যে ডিরেক্ট লেবার কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সব মিলে আছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। হুম, পরে কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল ভ্যারিয়েবল কস্ট, এখানে ভ্যারিয়েবল কস্ট কি কি আছে, টোটাল সেলস, তো সেলস কমিশন পার্সেন্টেজ, কমিশন কিসে হয়, আমার ভ্যারিয়েবল কস্টের ভিতরে হয়, বুঝছিস, 5% হচ্ছে আমার 6,000, দাঁড়া বুঝছিস নাকি বুঝিস নাই, দাঁড়া ডবল, দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড করতেছি আমি, বুঝছি এটি। কোশ্চেন যত বড়, এখানে কি বলছে, অ্যান্সার এতটুকু এতটুকু। কোশ্চেন গুলো একটু বেশি ইয়া আর কি, আর এগুলা বোঝা যাচ্ছে টাফ। আচ্ছা, এরপর কি বলছে, টোটাল ফিক্সড কস্ট, ফিক্সড কস্টে যে আমি এখানে 15,000 পাইলাম, ডিরেক্ট লেবার কস্ট পাইলাম, সেলস কমিশন এটা কেমনে ডিরেক্ট কস্ট হয়, মানে ফিক্সড কস্ট হয় কেমনে, ও সরি, ও ও সরি সরি, যেটা ভ্যারিয়েবল কস্টে যায়, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বের করছে, তাহলে কি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, সেলস কমিশনে যে 6,000 পাইলো, এই যে সব মিলে হচ্ছে 43,500, আর এখানে কি, এখানে হচ্ছে 15,000 করি, টোটাল সেলিং
and administrative expenses. এটা কই পাইলো? কয় নাম্বার? নিচে total fixed cost. আঠারো হাজার। ও আচ্ছা 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 আচ্ছা, টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো আমি কমিশন হিসেবে যে ভেরিয়েবল কস্ট হিসেবে পাইছি হচ্ছে 3,000। তার মানে আমার এটার মধ্যে ফিক্সড পোর্শন হচ্ছে 12,000। আর এখানে টোটাল যে এখানে কত বলছে, টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি একটু আগে বের করছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড লেখা আছে, তো এইটা মিলে হচ্ছে আমার 47,000। একটু লেখা লাগবে। ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে মাস just says commission. এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল। আচ্ছা পরে কি? What is the total contribution margin? টোটাল কন্ট্রিবিউশন মার্জিন এটা কিসের উপরে? কন্ট্রিবিউশন ফরম্যাট। তাহলে এখানে আমার টোটাল ভেরিয়েবল কস্ট বেরিয়েছে। আমার টোটাল সেলস কত ছিল? 120। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে, আচ্ছা এটা বুঝলাম, লাস্ট সেপ্টেম্বর এবারে কত নাম্বার? বেশি 22-এর পর 23। প্রপার্টি ট্যাক্সেস ফ্যাক্টরি। এই কস্ট গুলা কি টাইপের কস্ট? ওরে মা, এটি তো হচ্ছে গা ওই যে ইয়ে এই টেবিলটা লিখতে হবে, হ্যাঁ এই টেবিলটা লিখতে হবে। আচ্ছা, অর্গানাইজেশন selling cost, administrative cost, direct cost, indirect cost. এগুলো জানলে বের করছে। বুঝতে পেরেছি, ঠিক আছে। উম, এটা দেখি না আবার অন্যভাবে বুঝছে, যে কোনো করে সমস্যা নেই। আচ্ছা প্রপার্টি ট্যাক্সেস ফ্যাক্টরি, এটা কি ফিক্সড? হ্যাঁ ফিক্সড, কারণ তোর প্রপার্টিটা সেমই। আর এটা কি কস্ট? হচ্ছে ইনডিরেক্ট কস্ট। কেন? কেন বলতো? কোনটা মামা? এটা প্রপার্টি ট্যাক্সেস ফ্যাক্টরি। ও আচ্ছা, এই যে ট্যাক্সের জন্য বোধহয় প্রপার্টি ট্যাক্সেস। আর ফ্যাক্টরিটা তো হচ্ছে ভেরিয়েবল আর ফিক্সড কস্টের মধ্যেই পড়বে। এটা আই থিঙ্ক ফিক্সড কস্ট, কারণ ফ্যাক্টরি তো ওন করাই লাগবে। ট্যাক্সের জন্য না, ট্যাক্সের জন্য না। আরে এখানে তো প্রপার্টি তো ফিক্সড এর জন্য। আচ্ছা পরে কি? Boxes used for packaging detergent produced by the company. এটা একটা ভেরিয়েবল কস্ট শিওর। আর বক্স গুলো আমার ডিরেক্ট লাগছে, ঠিক আছে। সেলস পারসনস কমিশন, এটা কমিশন ভেরিয়েবল। এটা কি? সেলিং কস্ট। তারপরে কি? সুপারভাইজার স্যালারি ফ্যাক্টরি, এটা আমার ফিক্সড কস্ট। এটা কি? আমার হচ্ছে ইনডিরেক্ট কস্টের মধ্যে পড়ে। ইনডিরেক্ট কস্টটা ট্যাক্সের জন্য হচ্ছে না ফ্যাক্টরির জন্য হচ্ছে? ইনডিরেক্ট কস্টটা হচ্ছে আমার ফ্যাক্টরির যে সুপারভাইজার, এখানে ট্যাক্সটা হচ্ছে আমার ফ্যাক্টরির ট্যাক্স দিচ্ছে, এর জন্য হচ্ছে আমার ফিক্সড। বুঝছিস?
হুম কিন্তু যদি ইনকাম ট্যাক্স হইতো তাহলে আমার এটা ভেরিয়েবল, বুঝছিস? হুম হুম কারণ কি ফিক্সড, আর ফ্যাক্টরি যে সুপারভাইজার তার তো স্যালারি ফিক্সড হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এক্সিকিউটিভ অটোস, এগুলা হচ্ছে আমার যেগুলা নষ্ট হয়ে গেছে অলরেডি, এটা ফিক্সড। এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তারপর হচ্ছে ওয়েজেস অফ ওয়ার্কার্স, অ্যাসেম্বলিং কম্পিউটার, সেটা হলো ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমার ডিরেক্ট কস্টের মধ্যে পড়ে। এটা হচ্ছে ফিক্সড লেভেল, মানে ভেরিয়েবল লেভেল কস্ট, ডিরেক্ট লেভেল কস্ট। আচ্ছা, প্রফিট ইন্স্যুরেন্স, ফিনিশড গুডস, ওয়্যারহাউসেস। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স হচ্ছে ফিক্সড, কেন ওয়্যারহাউসের ইন্স্যুরেন্স জন্য। ইন্স্যুরেন্স ওয়্যারহাউস, এটা ওয়্যারহাউস মানে ফিক্সড। ফিক্সড গুডস ফিক্সড গুডস এটার হুম, জন্য সেলিং মানে গুডস ওয়্যারহাউসের হিসাবে ওটা হচ্ছে আমার সেলিং কস্ট। তারপর হচ্ছে লুব্রিকেন্টস ফর প্রোডাক্ট ইকুইপমেন্ট, এটা আমার ভ্যারিয়েবল। আর হচ্ছে ইনডিরেক্ট লাগতেছে, এটা আমার লুব্রিক্যান্ট গুলা ডিরেক্ট লাগতেছে না। অ্যাডভার্টাইজিং কস্ট, এটা হচ্ছে আমার সেলিং কস্টের মধ্যে যাচ্ছে, আর হচ্ছে ফিক্সড কস্ট। মাইক্রোচিপ used in the producing calculators, এটা হচ্ছে আমার ডিরেক্ট কস্ট আর ভ্যারিয়েবল। তারপরে শিপিং কস্ট অন মার্চেন্ডাইজ সোল্ড, এটাও ভ্যারিয়েবল, সেলিং কস্ট, কারণ আমার বানানোর সময় লাগছে। ম্যাগাজিন সাবস্ক্রিপশনস, ফ্যাক্টরি লাঞ্চ রুম, এটা ফিক্সড কস্ট। এটা আবার ইনডিরেক্ট কস্ট। ওভারহেড, অবশ্য এটা কেউই ইউজ করছে না, এটা হচ্ছে আননেসেসারি। আচ্ছা, ট্রেড ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, ও এটা হচ্ছে ডিরেক্ট, কি ইনডিরেক্ট, হ্যাঁ? কিছু ডিরেক্ট আর এক্সিকিউটিভ ইনডিরেক্ট রাইট ঝামেলা এটা কি ম্যাগাজিন সাবস্ক্রিপশন ফ্যাক্টরি লাঞ্চ রুম এটা নাকি না থ্রেড না না, থ্রেডের কথা বলতেছি। থ্রেডটা কেন ইনডিরেক্ট কস্ট হবে? কারণ থ্রেডটা আমার গার্মেন্টে যে জামা বানাইতে থ্রেড লাগতেছে। থ্রেড মানে সুতা না। আচ্ছা থ্রেড এডি তো আমার এডি কিসের এডি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য না গার্মেন্টস ফ্যাক্টরিতে কি করবে? জামা এটার কাপড়। জন্য তো এটা ফিক্সড না এটা ফিক্সড হওয়া উচিত না না, থ্রেড তো ভেরিয়েবল, মানে ও আমার আচ্ছা থ্রেড কম বেশি মানে সুতা তো বেশিও লাগতে পারে নির্দিষ্ট কমও লাইন। লাগতে পারে হ্যাঁ 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 এটা ঠিক আচ্ছা কিন্তু আমার ডিরেক্ট কস্ট না, কারণ এটা তো আমি ওই সুতা তো আমার কাপড়ে ডিরেক্ট ইউজ করছি, এটা তো কাপড়ের ভিতরেই থাকতেছে। এটাই তো ডিরেক্ট ইনডিরেক্ট এটা একটু হচ্ছে ভুল, এটা ইনডিরেক্ট হবে না। যে এক্সিকিউটিভ লাইফ ইন্স্যুরেন্স, এক্সিকিউটিভ কি? এক্সিকিউটিভ হচ্ছে আমার এইসবের কোনোটার মধ্যেই থাকে না, সে খালি মনিটর করে একবার। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর সে, তার লাইফ ইন্স্যুরেন্স ফিক্সড। তারপরে কি বলছে, ইঙ্ক ইউজড ইন টেক্সট বুক প্রোডাকশন, এটা তো ডিরেক্ট কস্ট হওয়ার কথা, এটাও ইনডিরেক্ট কস্ট দিছে। ফ্রিঞ্জ বেনিফিটস, এটাও ভেরিয়েবল, ইনডিরেক্ট কস্ট ফর ওয়ার্কার্স। আচ্ছা, টেক্সট বুক প্রোডাকশন আমার ইঙ্ক, এটা তো আমার ডিরেক্ট কস্ট না, আমার কি ইঙ্ক তো লাগে, তাহলে কেমনে বই বানাবে? এটার কোনো এক্সপ্লেনেশন নাই। আচ্ছা, আর কি ইয়ান ইউর সিন্স সোয়েটার প্রোডাকশন, এই যে দেখ, দেখছিস? দিছে হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট কস্ট। জিপিটি মারবো নাকি হুম, আর তো দাসে বের করা আছে মালিক না কাহিনী। মালিক মালিক বলি এক কাম করি কথা বলি মালিক বলি কি আমি এরকম একজন প্রবলেমে পড়েছি থ্রেড এখানে দেখাচ্ছে এটা আর এটা দেখাচ্ছে এটা বলো তো হুম, হ্যাঁ বল।
হুম। শুরু করুন, তুমি শুরু করে দিই। তাহলে শোনা যাবে না, তো দিচ্ছি না, চার্জ নেই। এটি কি? হুম, এটি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, তাই না? একটু হুম। আচ্ছা। হাই চ্যাট জিপিটি, হাউ আর ইউ? Hey there. I'm doing great. Thanks for asking. How about you? How's your day going? My day is not going well. I'm studying accounting. Can you help me on that? I'm sorry to hear that. Of course, I'd be happy to help with accounting. What specific topics or problems are you working on? Okay, I'm solving a math, not math actually. It's a analytical question. Mainly, it has something to deal with variable or fixed cost and selling cost, administrative cost, and direct and indirect cost. So there are many things, but one of the things is thread in garments factory is mentioned as fixed price, but it is also mentioned as indirect cost. But I cannot ফিক্সড প্রাইস understand. না, ভেরিয়েবল প্রাইস বলা আছে। Okay. Thread is considered as uh, variable price and all as well as indirect price. Can you tell me ইনডিরেক্ট। can you tell me why the thread is considered as indirect cost? And there is also yarn used in this math, and that is a variable cost, and it mentioned as direct cost. So can you tell me why these two are different? Sure. In a garment factory, costs are categorized as either direct or indirect and as fixed or variable. Let me break this down. 1. Direct costs. These are costs that can be traced directly to a specific product. For example, yarn use in making garments is a direct cost because it can be traced specifically to the garments being produced. 2. Indirect costs. These are costs that cannot be traced directly to a specific product. For example, thread might be considered an indirect cost if it's used across various products and not easily traced to a specific item. 3. Variable costs. These costs change with the level of production. For instance, yarn is a variable cost because the amount used depends on how many garments are produced. So, the reason thread might be considered an indirect cost is if it's used in various products and not easily traced to one specific product. Does that help clarify? আমি বুঝছিস? মানে You're welcome. অনেকগুলো প্রোডাক্ট ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এইটির জন্যই কি ডিরেক্ট আর ইনডিরেক্ট আলাদা হয়ে গেল? সেটাই তো বললো। সেটা বলতো ইঙ্ক, ইঙ্ক এটা কি হবে জিজ্ঞেস করতো, এটা আনসার বলিস না। কি? ইঙ্কিং টেক্সট বুট, এই তো এটা, এটা জিজ্ঞেস করতো। ইঙ্কিং টেক্সট বুট, আচ্ছা, এই যে হ্যাঁ, বলতেছি দাঁড়া। আনসার বলিস না এটা। আচ্ছা। বল যে এটি কি হোয়াট ইজ হবে, দি তাই তো? ইঙ্কিং টেক্সট। আচ্ছা। হেই, কি হইলো রে আবার?
Okay, also you hello, yes, এখনো হয়নি. Hey, হুম Hi, what's up? okay, as I mentioned, I am studying accounting theoretical question or analytical question. Can you tell me the ink used in the textbook production is what? You have to tell me the following things. It is variable or fixed price, fixed cost, administrative cost, or and as well as the manufacturing product cost, which has direct and indirect. Uh, in a word, you have to tell me ink used in textbook production, is it variable or fixed cost? Is it administrative cost? Is it direct cost or is it indirect cost? You have to tell me all of this. The ink used in textbook production is typically variable cost because the amount of ink used can vary with the number of books printed. Direct cost, since the ink can be directly traced to the production of textbooks. Manufacturing product cost. আচ্ছা তাই এটা direct cost কি হবে এটা বুঝতে গেছি এই সেটাও ডিরেক্ট কস্টই হবে মানে হচ্ছে আমার প্রোডাক্টটা বানাইতে যদি ডিরেক্ট ওটা ইউজ করা হয় তাহলে ওইটা ডিরেক্ট কস্ট কিন্তু এখানে আর কি হয়তো কোনো কারণে দিছে আমরা জানি না এখন যদি আমাদের এই কোশ্চেনটা দিয়ে দেয় তাহলে বইয়েরটা ডিরেক্ট মেরে দিব কারণ এটা মনে থাকবে চ্যাট জিপিটির সাথে এত কাহিনী করার পরে এরপরে কি আছে বলতো এরপর আর নাই, 23-এর পর আর নাই। বাহ, শেষ হ্যাঁ। আচ্ছা তাহলে এই চ্যাপ্টার শেষ তাহলে মেইন সমস্যা হচ্ছে আমাদের এই 22 ছেড়ে দাও আবার একটু দেখছি একটু মার্ক করে রাখি Okay, তাহলে কি আজকে থাক নাকি আজকে থাক, অনেকখানি হইলো। কালকে এরকম আর একটু হুম পড়তে পারলে ভালো হবে নি। তুই আমাকে একটা ডাক দিস মামা। মানে আমি কালকে বের হবো না, কালকে কখন পড়বি তাহলে ওইরকম বল, তাহলে আমি ওই সময়টাই ব্যস্ত, মানে ওই সময়টা কোনো কাজ রাখবো না। ঘুমাতে উঠবি এখন বাজে 3টা, উঠবো না তো 11টার দিক তো শিওর। আমি তো একটা রায় উঠবো না মন হচ্ছে তুই 1টার দিকে বসিস হুম। হ্যালো হ্যাঁ মামা, ঠিক আছে। 1:30 ওকে এটা নিয়ে বসবি পরে আমার ওই যে স্পিড রান করাবি কিন্তু এমএসসিএস এ কোনটা কোনটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি করা দেবো না। আমি যেটি যেটি পারি প্রত্যেকটা স্লাইড গো থ্রু করে দেখা দিব না। আচ্ছা রাত্রে থেকে শুরু করে দিব কারণ পরে টাইম নেই বেশি কালকে আর থেকে শুরু করতে আর হবে মামা হচ্ছে একদম যাইতে লাগবে কি? ঘরটা একদিন যাইতে লাগবে ও আচ্ছা, আমি আবার পরশুদিন যাবো গা। ওই তো পরশু দিন বলতে 7 তারিখ আ, না না, 6 তারিখ। মানে ছয় কালকে কালকে, মানে এখন তো 5 তারিখ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা 6 আমি 8 তারিখ যাবো আচ্ছা, সমস্যা নাই। ওই যেদিন আসবি সেদিন হচ্ছে কি ইকোনমিক্স টাইপের জিনিসপত্র পড়বো না, মানে একদম পড়ার জিনিসপত্র, যদি পড়া যায় আর কি। বলছি তো, বলছি তো মেলা, কিন্তু বাল কোনোটাই তো মানতে পারিনি। হ্যাঁ মানতে পারিনি তো কিছু। কত প্ল্যান করি যে বাসের মধ্যে পড়ে উল্টা দেবো, ধন করবো, বাল করবো, কোনো ধন্ডাই হয় না। সামনে তো পড়া আছে হ্যাঁ আসার মধ্যে ঘুমাবে না বাল ঘুমা বেড়াই আমি বাল। আসার মধ্যে ঘুমাইছে হচ্ছে মাথা ব্যথা করে বললে আমি তো হেডফোন নিয়ে ঘুমা পড়ি, ঘুম থেকে উঠে দেখি চলে আইছি। তুই এত ঘুমাস কেন না আমি তো মামা তিনবার আমি উঠছি বাসে আমি হেভি ঘুমাই মামা, বিশ্বাস কর। তুই যদি আমার সাথে দূর পাল্লার কোনো বাসে যাস, তুই দেখবি তুই মানে বোর হয়ে যাবে, মানে আমাকে মনে হয় থাপ্পড় মারবে, মানে কি খানকির বলে তুই এত ঘুমাস কিসের জন্য? আচ্ছা ঠিক আছে
ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ও 1 ঘন্টা 41 মিনিট হয়েছে।